শুভেচ্ছা সবাইকে। প্রাথমিক বৃত্তি গণিতের ২৮টি যে সৃজনশীল অঙ্ক রয়েছে, এই সৃজনশীল অঙ্ক আমি ধাপে ধাপে অর্থাৎ ৩টা ক্লাসে ভাগ করে আমি ২৮টি অঙ্কের সমাধান করে দেব। এই ২৮টি অঙ্ক করলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আশা করছি যে এর মধ্যেই কমন আসবে। অনেকে আমাকে জানিয়েছে যে ২৮টি অঙ্কের সমাধান দিতে। তো আমি আজকে ৫টি অঙ্কের সমাধান দেব এবং বাকি যে ২৩টি অঙ্ক থাকবে আরো ২টা ক্লাসে আমি সেই আগামীকালকে এবং পরশু এই ২টা ক্লাসে আমি বাকিগুলোর সমাধান দিয়ে দেব। সো দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসটি হচ্ছে আমরা যে ক্লাসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মূলত আমাদের ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সে এই ম্যাথমেটিক্সে আমাদের যে ২৮টি অঙ্ক আমরা দিয়েছি, এই ২৮টি অঙ্ক কিভাবে আমরা সমাধান করতে পারি সেই বিষয়টি নিয়ে আমাদের আজকের ক্লাস। আমি প্রথম যে অঙ্কটি আমাদের আছে, সেই প্রথম অঙ্কটি হচ্ছে আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তিনি প্রতি মাসে ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজনে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটা ব্যাংকে জমা রাখেন। এখানে এই অঙ্কটি সরাসরি টেক্সট বই থেকে তুলে দিতে পারে অথবা এরকম ক, খ, গ আকারে আসতে পারে। এখন যদি ক নম্বরের পরীক্ষার প্রশ্নে থাকে যে তিনি মোট কত টাকা খরচ করেন, আমরা কিভাবে করব? আমরা প্রথম যে কাজটাই করব, আমরা এখানে লিখব হচ্ছে যে ১ নম্বর প্রশ্নের সমাধান। ১ নম্বর প্রশ্নের সমাধান আমরা এইভাবে শুরু করব। শুরু করার পরে আমরা এখানে একটা দাগ দেব। দাগ দেওয়ার পরে এখানে আমরা ক নম্বর শুরু করব। ক নম্বর কি বলেছে? তিনি মোট কত টাকা খরচ করেন। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে বাসা ভাড়া দেন কত। বাসা ভাড়া কত টাকা? বাসা ভাড়া হচ্ছে ৩,৮০০ টাকা। বাসা ভাড়া ৩,৮০০ টাকা দেন। আর কি দেন? আর হচ্ছে অন্যান্য খরচ করেন। পরিবারের প্রয়োজনে তিনি হচ্ছে পরিবারের প্রয়োজনে খরচ করেন, মানে অন্যান্য খরচ বা পরিবারের প্রয়োজনে তিনি খরচ করেন অন্যান্য খরচ। অন্যান্য খরচ কত? ৫,৬৫০ টাকা। এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের মোট খরচ বেরোবে। মোট খরচ হচ্ছে ০৫ ৮ ৮ ১৪ ৪ হাতে থাকলো ১, ৫ আর ১ ৬ আর ৩ ৯, ৯,৪৫০ টাকা। তাহলে এখানে প্রথম প্রশ্ন, তিনি মোট কত টাকা খরচ করেন? আমরা কি উত্তর দেব? আমরা উত্তর দেব হচ্ছে তিনি মোট ৯,৪৫০ টাকা খরচ করেন। এখন আমরা দেখব, এখানে আমরা ফাইনালি লিখব যে তিনি মোট, এখানে লিখব হচ্ছে তিনি মোট ৯,৪৫০ টাকা খরচ করেন। আচ্ছা, এখন আমাদের খ নম্বরে বলেছে প্রতি মাসে তিনি কত টাকা জমা রাখেন। এই জায়গাটাই আমাদের যে মূল কাজ, যে তিনি মোট প্রতি মাসে কত টাকা জমা রাখেন। তাহলে আমাদের মাসিক বেতন ছিল কত? আমাদের মাসিক বেতন ছিল, আমরা খ নম্বর দিয়ে করব যে আমাদের মাসিক বেতন ছিল কত? মাসিক বেতন ছিল ৯,৮৭০ টাকা। আচ্ছা, আমাদের মোট খরচ করেছি আমরা কত? মোট খরচ করেছি ৯,৪৫০ টাকা। আমাদের মোট খরচ ৯,৪৫০ টাকা। এই যোগগুলো আপনারা করবেন। কোনো কারণে ভুল হলে এটাকে ভুলভাবে দেখার কোনো কারণ নেই। ০, ৭ থেকে ৫ বিয়োগ করলে ২, ৪২০ টাকা। অর্থাৎ এই ৪২০ টাকা হচ্ছে জমা করেন। তাহলে তিনি এক মাসে যা ইনকাম করেন এবং যা খরচ করেন, এই জমা খরচ বাদ দিয়ে তার হচ্ছে এই টাকাটা তিনি একটা ব্যাংকে জমা করেন। এখন বলেছে তিনি প্রতি মাসে কত টাকা জমা করেন। তাহলে আমাদের উত্তর এখানে চলে আসলো যে তিনি প্রতি মাসে
প্রতি মাসে 420 টাকা জমা করেন। আমাদের খ নম্বর শেষ, আমরা এখন গ নম্বর করব। গ নম্বরে কি বলেছে? গ নম্বরে বলেছে যে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা করেন। আচ্ছা, বছরে বলেছে, তার মানে কি যে আমরা জানি, এখানে আমরা লিখব, আমরা জানি, কি জানি আমরা, 1 বছর সমান 12 মাস। আসলে তিনি 1 মাসে জমা করেন 420 টাকা, তাহলে তিনি বছরে কত টাকা জমা করবেন? তাহলে আমরা এখানে লিখব 1 মাসে জমা করেন 420 টাকা, অতএব 12 মাসে জমা করেন 420 গুণ 12 টাকা। এই 420 কে 12 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 12 শূন্য শূন্য, 12 দুগুণে 24, 4 হাতে হচ্ছে 2, 4 বারং 48 আর 2 50, 5040 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমরা ক নম্বর অঙ্কটি কিন্তু আমরা পেয়ে গেলাম, খ নম্বর অঙ্কটিও আমরা পেয়ে গেলাম, এবং হচ্ছে গ নম্বর অঙ্কটিও কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা এখন পরবর্তী যে আমাদের অঙ্কটি আছে 2 নম্বর অঙ্ক, এই অঙ্কটি কিন্তু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটিকে আমরা কিভাবে সমাধান করব সেটা একটু আমরা দেখি। আমরা পিতা এবং কন্যার যে অঙ্কটি, এটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। পিতা এবং কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? এটার ক্ষেত্রে আমরা অনেকভাবে করতে পারি। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা অনেকভাবে করতে পারি, যে ক ধরে করতে পারি, বা আরেকটি নিয়মে সবাই করে যে পিতার বয়স সমান কন্যার বয়সের 4 গুণ, কন্যার বয়স সমান কন্যার বয়সের 1 গুণ, এভাবেও করতে পারি। বা আমরা এভাবেও করতে পারি যে মনে করি, আমরা এখানে লিখব সমাধান, প্রথমে লিখব হচ্ছে সমাধান। সমাধান লিখে লিখব মনে করি কন্যার বয়স ক বছর। তাহলে পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে 4 বছর। কি জন্য? এই যে কন্যার বয়সের 4 গুণ। আর পিতার বয়স হচ্ছে, যদি কন্যার বয়স ক বছর হয়, পিতার বয়স হচ্ছে 4 বছর। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমাদের বলতে হবে যে কন্যার বয়স কত, সেটি আমাদের বের করতে হবে। তাহলে পিতা এবং কন্যার বয়সের সমষ্টি কত? এখানে আমরা লিখব পিতা এবং কন্যার বয়সের সমষ্টি। পিতার হচ্ছে 4 ক যোগ ক, মানে হচ্ছে 5 ক বছর। এখন এই দুজনের বয়সের সমষ্টি আবার বলা আছে 80 বছর। তার মানে আমরা কি বলবো? যে প্রশ্ন মতে 5 ক সমান 80, তাহলে আমরা এখান থেকে পাবো ক সমান 80 ভাগ 5 মানে 16। অর্থাৎ এই যে 16 পেলাম, ক মানে কি? ক মানে হচ্ছে কন্যার বয়স। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে কন্যার বয়স হচ্ছে 16 বছর। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে কন্যার বয়স 16 বছর। আমরা কিন্তু কন্যার বয়সটি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যেটি মূল কাজ, সেটি হচ্ছে যে যদি প্রশ্ন এইরকম থাকে 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল, এই জায়গাটা আমরা কিন্তু গোলমাল করে ফেলি। আমাদের পিতা এবং কন্যার বয়সের সমষ্টি ছিল হচ্ছে 80 বছর। তাহলে যদি এটা এইরকম থাকে যে 10 বছর পূর্বে, তাহলে পিতা এবং কন্যার বয়সের সমষ্টি কত ছিল? 80 বছর। আচ্ছা, 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে 10 বছর যখন আমাদের পূর্বে বলবে, হ্যাঁ, 10 বছর পূর্বে পিতা এবং কন্যার বয়সের সমষ্টি
খেয়াল করতে হবে 10 বছর পূর্বে পিতারও 10 বছর কমবে, আবার পিতারও 10 বছর কমবে, কন্যারও 10 বছর কমবে, তার মানে মোট হচ্ছে 20 বছর হবে। তার মানে 80 বিয়োগ 10 যোগ 10 মানে হচ্ছে 80 বিয়োগ 20 মানে কি 60 বছর। এই জায়গাটা কিন্তু আমাদের ছেলেমেয়েরা সবাই ভুল করতে পারে, এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে যে 10 বছর পূর্বে বললে আমাদের কিভাবে করতে হবে। আমাদের বলেছে পিতার বয়স কত, খ নম্বরে আমরা পিতার বয়স যদি এখন বের করতে চাই আমরা কিভাবে করব। আমরা যদি পিতার বয়স বের করতে চাই একটু লক্ষ্য করি, আমরা পিতার বয়স বের করব। আমরা আগেরটাই আমরা দেখেছি যে কন্যার বয়স পেয়েছি 16 বছর, তাহলে পিতার বয়স কত, আমরা এখানে লিখব যে কন্যার বয়স, কন্যার বয়স হচ্ছে 16 বছর, তাহলে পিতার বা বয়স কত, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, 16 গুণ 4 বছর, 64 বছর। অর্থাৎ এই 64 আর এই 16 যোগ করলে কিন্তু আমাদের আমরা 80 পেয়ে যাব। এখন যদি আমরা গ নম্বরটা দেখি, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। এটা তাহলে বাসার কাজ, যে আমি এই অঙ্কটা যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত বের করতে হবে। এটি হচ্ছে হোমওয়ার্ক দিলাম আমি, এটি হচ্ছে হোমওয়ার্ক দিলাম। নেক্সট আমরা দেখব যে 3 নম্বর যে অঙ্কটি, আমরা সেই অঙ্কটি দেখব। এই অঙ্কটি দেখব, এই অঙ্কটি কি বলেছে, 12টি প্লেট, 12টি প্লেট, এই যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। ভালো কথা, একটি কাপের মূল্য 145 টাকা, 20টি কাপের মূল্য কত, আমরা এখানে এইভাবে লিখব। ক নম্বর দিয়ে আগে সমাধান লিখে নেব যে একটি কাপের মূল্য, একটি কাপের মূল্য, একটি কাপের মূল্য কত, 145 টাকা। অতএব 20টি কাপের মূল্য 145 গুণ 20 টাকা। 145কে 20 তে গুণ করলে কত পাবো, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকলো হচ্ছে 1, 4 দুগুণে 8 আর 1-এ 9, 290, 2900 টাকা। আমাদের 20টি কাপের মূল্য আমাদের বেরিয়ে গেল। এখন বলেছে 1 ডজন প্লেটের মূল্য কত। খেয়াল করব যে প্লেট ছিল 12টি প্লেট, তাহলে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য আমরা যদি এখানে এইভাবে বের করি, আমরা যদি এখানে এইভাবে বের করি যে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য, 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। আর শুধু 20টি কাপের মূল্য কত বেরিয়েছে, 20টি কাপের মূল্য বেরিয়েছে হচ্ছে 2900 টাকা। এখন আমরা যদি বিয়োগ করে দিই, এই 20টি কাপ আর এই 20টি কাপ বাদ গেলে এখানে কি থাকে, 12টি প্লেটের মূল্য, 12টি প্লেটের মূল্য কত হবে বিয়োগ করলে, 020, 1020 টাকা। 12টি কাপের মূল্য হচ্ছে 1020 টাকা। আচ্ছা, এখন বলেছে 1 ডজন প্লেটের মূল্য কত, তাহলে 1 ডজন মানে কি, 1 ডজন মানে 12টা, তার মানে 12টা কাপের মূল্য হচ্ছে 1020 টাকা। এখন আমাদের যে কাজ হচ্ছে গ নম্বরটা, বলেছে 2175 টাকায় কয়টি কাপ পাওয়া যাবে। তার মানে কি, যে একটা কাপের মূল্য যদি 145 টাকা হয়, 2175 টাকায় কয়টি কাপ পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখব যে 145 টাকায় পাওয়া যায় একটি কাপ। গ নম্বরে আমরা এইভাবে লিখব যে 145 টাকায় পাওয়া যায় একটি কাপ। অতএব আমাদের এখানে মোট টাকা ছিল কত, মোট টাকা ছিল 2175। অতএব আমরা এখান থেকে বলতে পারি 2175 টাকায় পাওয়া যাবে 2175 ভাগ 145।
45 এতটি। এই ভাগ করলে যা হবে, আমরা ভাগটা একটু করে দেখতে পারি। 2175, 145 কে 145 ভাগফল কত পাচ্ছে? 15টি। তার মানে আমাদের 2175 টাকায় আমরা 15টি কাপ হচ্ছে পেয়ে যাব। এখন তোমাদের এই পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো করতে হবে, সেই অঙ্কগুলো অবশ্যই তোমরা করবে। সেটি হচ্ছে চ্যাপ্টার 3 কম্পাস যে অঙ্কটি আছে, সেই কম্পাস 2, 3, 4 এই অঙ্কগুলো আমাদের ভালো করে করতে হবে। যে 2 নম্বরে আছে হচ্ছে কম্পাস 2, 3, 4 এর যে অঙ্কটি আছে, আমি অঙ্কটি পড়ে শোনাচ্ছি। বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা। এই অঙ্কটি বাসায় প্র্যাকটিস করবে। তারপরে 3 নম্বরে আছে হচ্ছে তারিক, জসিম এবং হালিম, এই অঙ্কটি প্র্যাকটিস করবে। তারপরে হচ্ছে 4 নম্বরে আছে মিনা এবং রিনার একত্রে ৭৫৩২ টাকা, এই অঙ্কটিও প্র্যাকটিস করবে। এছাড়াও কম্পাস 5 আছে, পিতা এবং কন্যার সমষ্টি, এটি আমি করে দিয়েছি। তারপরে পেন্সিল আছে 4টি কলমের মূল্য ৮০ টাকা হলে 10টি কলমের মূল্য কত, এটি সংক্ষিপ্ত হিসাবে আসতে পারে, এটি প্র্যাকটিস করবে। এক্সারসাইজ থেকে তোমরা প্র্যাকটিস করবে হচ্ছে 9 নম্বরে আছে রাজু এবং রনির অঙ্কটি করবে। 11 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, এই যে 11 নম্বর অঙ্কটি আছে, এই অঙ্কটি কিন্তু মোস্ট একটি ইম্পর্টেন্ট। 13 নম্বর অঙ্কটি ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে। 16 নম্বর অঙ্কটি আসতে পারে। হ্যাঁ, এগুলো বাসায় প্র্যাকটিস করবে। এগুলো হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি আরো 5টি অঙ্ক নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।